কোনো কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ঘটনায়। এই ঘটনার সন্ধান সম্পর্কে কয়েকটি কথা বলে রাখা ভালো। আমার বাসস্থান মুর্শিদাবাদের কান্দিতে। কান্দি জনবহুল এলাকা থেকে সরে একটু গ্রাম বাংলার মধ্যেই আমার বাড়ি। আমার বাড়ি যে পাড়ায়, সেই পাড়ার পাশের পাড়ার ব্যক্তির সাথে আজকের এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সত্যতা নিয়ে কোনো দ্বিধা থাকবে না, কারণ এই ঘটনার মূল সত্যতা যাচাইয়ের প্রেক্ষাপটে আমি আমার কিছু বক্তব্য রাখব। এটুকুই বলবো, আজকের এপিসোডটা শুনতে থাকুন, অনেক চমক বাকি রয়েছে। এবার চলে যাব মূল ঘটনায়। এই ঘটনাটি আমি শুনেছি রিসেন্ট কিছুদিন আগে। আমরা প্রায়শই পাড়ার সব ছেলেরা একটি জনবহুল কম এলাকায় পাড়ার মধ্যেই আড্ডা দিয়ে থাকি। আগের সপ্তাহে সেই সমানভাবেই আমাদের আড্ডা শুরু হয়। আমাদের আড্ডার মধ্যেই একজন সিনিয়র দাদা বললেন, একটি ঘটনা বলি, শোন সবাই। এবার ঘটনা শোনার সুবিধার্থে সেই সিনিয়র দাদার চরিত্রে আমি ঘটনাটি পাঠ করছি। উপযুক্ত কারণবশতই আমি মূল ঘটনার চরিত্র, এর নাম এবং স্থান এসবই পরিবর্তিত রাখলাম। শুরু হলো আমাদের আজকের ঘটনা। ধূমপান, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। রাতের রহস্য কখনোই এগুলোকে প্রমোট করে না। আমাদের চ্যানেল রাতের রহস্যর সকল মিডিয়া রাইট একান্তই আমাদের, তাই পাইরেসি করবেন না। রাতের রহস্য কখনোই কোনো মানসিক ভীতিকে প্রশ্রয় দেয় না। আমরা আপনাদেরই ঘটনা তুলে ধরি আপনাদেরই সামনে। আমি অমিতাভ। আমার বাড়ি কান্দি শহরের ছাতনাকান্দি নামক মফস্বলে। আমাদের পাড়ায় আমরা কয়েক সমবয়সী বন্ধু মিলে পাড়ার প্রান্তে পুকুর পাড়ে অবসর সময়ে সময় কাটাই। কখনো তাস খেলে, কখনো প্রিয়জনের সঙ্গে কথা বলে, অথবা কখনো মনোরঞ্জনের জন্যই সমবয়সী বন্ধুদের সাথে যুক্তি তর্কের মহা আসরের মধ্যে দিয়ে অবসর সময় কাটে আমাদের। এমনভাবেই আমাদের দৈনন্দিন জীবন কেটে যায় এই পুকুর পাড়ে। প্রথমেই বলি, এই পুকুরটি প্রাক্কাল থেকেই অপ্রমাণিত ভৌতিক নানান গল্পের মূল আখড়া হয়ে এসেছে। আমাদের দাদু বাবা জেঠুদের মুখে অনেকবার অনেক জনের নানান অভিজ্ঞতার কথা শুনে এসেছি, কিন্তু আমরা কখনোই কোনোদিনই সেগুলিকে গুরুত্ব দিইনি। কানের থেকে আমরা চোখের ওপরই ভরসা বেশি করি। কিন্তু চোখ কানের বিবাদ ভাঙল একদিন। সেই দিনের ঘটনা আজকে বলছি। ঘটনার সত্যতা আমি নিজেই। আমি সেই ঘটনার মূলদর্শীদের মধ্যে অন্যতম। একদিন আমি সহ 3 জন বন্ধু বসে আছি সেই পুকুর পাড়ে। পুকুর প্রান্ত পুরো নির্জন, মাথার ওপর সূর্য চড়াও হয়ে বলছে ভর দুপুরবেলা। আড্ডার পর্ব শেষ করে আমরা এবার যে যার বাড়ির দিকে রওনা হতে প্রস্তুত। হঠাৎ আমার বন্ধু সুবল সেই পুকুর পাড় থেকে একটি গাঁজার কোলকে কুড়িয়ে পেল। আবার শুরু হলো এক পশলা ইয়ার্কি আর ঠাট্টা। ফাঁক থেকে সুবল হাবুর উদ্দেশ্যে বলল, কি গো চান্দু, রাতে চুপি সারে গাঁজাটা তো খুব ভালোই টানছো। নেশা করলে মদ খা, তারই খা। গাঁজার নেশায় কবে থেকে পড়লি রে বন্ধু? দেখ সুবল, তোর বাবা গাঁজায় দম মারে সেটা সবাই জানে, আর বাবার গাঁজা চুরি করে এনে এই রাতের বেলায় পুকুর পাড়ে কে খায় সেটা অমিতাভ ভালোই জানে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না ভাই, এই কোলকে তোমারই, তাই আর ইয়ার কি মারিস না। এই বাবা তুলছিস কেন? বন্ধুদের সঙ্গে কি আর কি করা যাবে না নাকি? এই কোলকে তাহলে এখানে ভেঙে ফেলে দিলাম। এই বলে সুবল পুকুর পাড়ে এক কুল গাছের গোড়ায় কলকেটাকে ভেঙে টুকরো করে দিয়ে বলল, স্নান করতে হবে, বাড়ি চল, ফোন আসছে। এই বলে সুবলের সাথে আমি মানে অমিতাভ আর আমাদের আরেক বন্ধু হাবু 3 জনই বাড়ির দিকে রওনা দিলাম। পুকুর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ঝোপঝাড় পেরিয়ে এগিয়ে যাচ্ছি পুকুর পাড়ের আল বরাবর। হঠাৎ সেই ভর দুপুর বেলায় কোথা থেকে ঠিক একটি ঠান্ডা হাওয়ার ঝড় শুরু হলো। পুকুরের জল তোল পার হতে শুরু করলো। আমরা সবাই তখন পুকুরের পাড় দিয়ে আস্তে আস্তে হাঁটছি। আগে বলে দিই, পুকুর পাড়ের আল অনেক সংকীর্ণ হওয়ার জন্য পাশাপাশি যাওয়া সম্ভব নয়। আল পেরোতে হলে সবাইকে পর পর পেছনে পেছনে যেতে হয়। আমি আছি সবার সামনে, আমার পেছনে হাবু, আর আমাদের সবার পেছনে একটি ছোট গাছের ডাল হাতে নিয়ে সুবল প্রতিটি গাছে বাড়ি মারতে মারতে আসছে। আমি হঠাৎ দেখলাম একটি কুল গাছ পেরোনোর পর সামনে আর একটি কুল গাছের নিচে গাছপালার ঝোপে ঝাড় থেকে একটি ঘূর্ণিঝড়ের মতন হাওয়া, যে হাওয়া দেখা যাচ্ছে অজস্র পাতা, খড়কুটো আর ধুলোবালি নিয়ে ঘুরতে ঘুরতে আমাদের সামনে আসছে। এই এত ধুলোবালি আর আগাছার এই ঘূর্ণিঝড় এড়িয়ে যেতে আমি একটু পুকুর প্রান্তেই নেমে পড়লাম।
আমার পেছনে হাবু আমার পেছন পেছন পুকুর পাড় দিয়েই দাঁড়িয়ে পড়ল। সাথে সাথে দেখলাম এই ঘূর্ণিঝড় যেন এক প্রকার সুবলের দিকে এগিয়ে গেল, যেন সুবল যেদিকে যাবে সেই দিকেই সেই ঘূর্ণিঝড় মুখ বদলাবে। সাথে সাথেই দ্রুত গতিতে সুবলের গায়ে আছড়ে পড়ল সেই ঝড়। একরাশ ধুলো আর খড়কুটো লেগে গেল সুবলের পুরো শরীরে। সুবলের গায়ে আছড়ে পড়ে সেই ঝড় এর কোনো অস্তিত্বই আর থাকলো না। আবার সেই ভর দুপুরবেলা চঞ্চনে রোদ। আমরা আবার পাড়ে উঠে সুবলের গায়ে ধুলো পরিষ্কার করতে যাচ্ছি, হঠাৎ এই কি কাণ্ড! সুবলের চোখ রাগে ফেটে পড়ছে। সুবলের মুখ দিয়ে বেরিয়ে আসছে একটি অস্ফুট গোঙানি, আর সুবল যেন হাবুকে বারবার হাত তুলে মারতে যাচ্ছে। আমি বললাম সুবলকে, এই সুবল, হাবুকে তুই ইয়ার্কি করেছিলি, ও তোকে ইয়ার্কি করেছিল, পুষিয়ে নিয়েছে, আর চড়ছিস কেন শালা? সুবল আমার দিকে একবারও না তাকিয়ে হাবুকে মারার উদ্দেশ্যে চাপড় কিল ঘুষি অনবরত ছুটতে লাগলো। কিন্তু অবাক হওয়ার মতন ঘটনা, বারবার সুবল মারতে গিয়েও মারছে না। আবার হাবু পুকুর পাড় দিয়ে এবার নেমেই পড়লো, শুরু করলো দৌড়ানো। আমি দাঁড়িয়ে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। এরপর সুবল পেছন পেছন পুকুর পাড়ে নামলো। সুবল হাবুর পেছনে না গিয়ে মাথাটিকে সজোরে ডাইভ দেওয়ার ভঙ্গিতে পুকুরের মধ্যে কাদার পাকের মধ্যে মাথাটিকে ঢুকিয়ে দিল। সুবলের মাথা এখন পুকুরের পাকের মধ্যে, আর সুবলের বাকি দেহ ছটফট করছে পুকুরের কাদার জলের মধ্যেই। আমরা এবার দুজনেই দ্রুত এলাম সুবলের কাছে। ওকে টেনে পুকুর থেকে মাথা উঠিয়ে দিয়ে কোলে তুলে পাড়ে নিয়ে গেলাম। দেখলাম সুবলের জ্ঞান নেই। আমরা নিয়ে গেলাম ওকে ওর বাড়ি অজ্ঞান অবস্থায়। ওকে বাড়িতে নিয়ে গিয়ে প্রায় 1 ঘন্টা মাথায় জল দেওয়া এবং শুশ্রূষা করার পর ওকে আবার সজ্ঞানে পাই। তখন প্রায় দুপুর 3টে। আমরা সবাই নিজের বাড়ি যাচ্ছি। সেদিন বিকেলে এই ঘটনা ছড়িয়ে পড়ল। সুবলকে পরের দিন এই অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করার পর সে শুধু বলে তার কিছুই মনে নেই। সেদিনের এই এত ঘটনা সব যেন সে ভুলে গেছে, মুছে গেছে সব স্মৃতি সেই দিনের। আবার সব নর্মাল। প্রায় 10 থেকে 15 দিন পর আমরা লক্ষ্য করি সুবল আস্তে আস্তে একরোখা আর একলা সময় কাটাতে ভালোবাসে। একজন জড় মানুষের মতন যেন পরিণত হয়ে যাচ্ছে দিন দিন সুবল। কোনো আড্ডা ঠাট্টাতেই সে আর চন্মনে মনোভাব না দেখাতে পারার জন্য সে আস্তে আস্তে সবার সাথেই যেন নেশা বন্ধ করে দিল। সে আমাদের এই পুকুর পাড়ের আড্ডা সেটাও ছেড়ে দিল। ঘটনার প্রায় 2 মাস পর হঠাৎ একদিন দেখা হলো সুবলের সাথে পাড়ার মোড়েই জেরক্সের ক্যাফেতে। সেখানে সুবলকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এ কি হয়েছে আমার বন্ধু সুবলের? একদম মৃত প্রায় একটি জড় বস্তু, শীর্ণকায় চেহারা। এত সুন্দর সবল চেহারা সুবল, যার নামের শরীরের কাঠামোর সাথে একদম মিলে যেত, সেই সুবলের এই 2 মাসে অর্ধেক হয়ে গেছে। চোখ যেন আর কোটরের মধ্যে ঢুকে গেছে। হাত, বুক আর মুখের মধ্যে হাড়ের শীর্ণতা ফুটে উঠছে। কথা বলল সুবল, কিন্তু এ কি সেই সুবলের গলার গাম্ভীর্য? আর চনমনে সুবল আজ আর নেই। মনটা খারাপ হয়ে গেল। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে রওনা দিলাম আমাদের সেই আসর পুকুর পাড়ে। বাকি সবাই মিলেই এক পশলা সেই 2 মাস আগের ঘটনা নিয়ে আলোচনা করতে শুরু করলাম। চলছে সবার মতামত। সবার কথা শুনতে শুনতে তাকিয়েছিলাম পুকুরের দিকে। এমন করেই কেটে গেল সেই বিকেল। গোধূলি লগ্নে বাড়ি ফিরে এলাম। বাড়িতে বসে আছি, সময় তখন সন্ধ্যা 7টা। বাড়িতে চা পানীয় বানিয়ে 2টো বিস্কুট নিয়ে বসেছি, এমন সময় হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন চেক করে দেখি সুবল। হ্যাঁ, সেই আমার বন্ধু সুবল। এতদিন পর তার মনে পড়েছে। কলটা তুলেই ওপার থেকে সুবলের গলা ভেসে এলো। কলে সে বলল, অমিতাভ, কোথায় আছিস? পুকুর পাড়ে আসবি একবার। আমি বললাম, এখন? সে বলল, হ্যাঁ, এখনই আসতে বলছি তোকে। তুই তো আমার নিজের মানুষ, অনেকদিন দেখা হয় না, আয় একটু দুজন একসাথে বসবো। আমি বললাম, আজকে সকালে তো দেখলি রে ভাই, সে নয় আমি আসছি, কিন্তু গলাটা তোর এমন শোনাচ্ছে কেন? সুবল বলল, অসুস্থ হয়ে গেছি রে, শরীরে অসংখ্য ব্যথা। আমি বললাম, কি হলো রে, কি হয়েছে আমাকে বল। সুবল বলল, আমি তোকেই বলবো রে, কাকেই বা আর বলবো? তুই আমার আপন, আয় পুকুর পাড়ে, তোকেই সব বলবো। আমি বললাম, হ্যাঁ আমি আসছি, আমি আসছি, 5 মিনিট সময় দে। এই বলে কল রেখে আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে আমি দেখলাম একজন বসে আছে। আমি অন্ধকারে দূর থেকে মুখ দেখতে পেলাম না। শরীর কাঠামো দেখে বুঝলাম সকালের দেখা হয়েছিল সেই সুবলই। দূর থেকে বললাম, সুবল, একা বসে কেন রে? হাবুকে, টুপাইকে ডাক, সব একসাথে আড্ডা দেবো। 2 মাস পরে এলি। সুবল ঘুরেও তাকালো না। আমি ওর পাশে গিয়ে বসলাম। দেখলাম ও পুকুরের জলের দিকে তাকিয়ে কি যেন ভাবছে। না, শুধু ভাবছে না, তার সাথে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেও। আমি ওকে হাত ধরে বলতে গেলাম, সুবল কি হয়েছে?
এত ঠান্ডা হাত কি করে? সাধারণ মানুষের হাত তো এত ঠান্ডা হয় না। আমার শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি মনের সাহস এনে বললাম, এই তোর হাত এত ঠান্ডা কেন? আবারও কোনো উত্তর নেই। এই সময় আমি পকেট থেকে একটা বিড়ি বের করে মুখে নিলাম। দেশলাটা বের করে বিড়িতে যেই জ্বালাতে যাব, সেই সময় সুবল মুখ ঘুরে তাকালো আমার দিকে। এ কে? আমার মুখ থেকে বিড়িটা ছিটকে পড়লো মাটিতে। জ্বলন্ত দেশলাইয়ের আলোতে যতটুকু দেখলাম তাতে আমার স্নায়ু আর ভারসাম্য হারানোর জন্য যথেষ্ট। দেখলাম এই মুখ আমার সুবলের হতেই পারে না। একটা ফুলে ফেপে ওঠা নীলচে সাদা রঙের চামড়া কোথাও কোথাও খসে পড়ছে। মুখ থেকে সেই ফাটল দিয়ে অজস্র কীট নরকের, আমি বলতে পারছি না। তার সাথেই অচেনা মুখের একটি হিমশীতল হাসি, যে হাসি আমার বুকের পাঁজরগুলোকে একটা একটা করে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। আমি আর্তনাদ করে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে আমি কাঠ হয়ে আছি। পলক ফেলতে না ফেলতেই সামনে বসে থাকা সেই অচেনা ব্যক্তি পুকুরের পাড় থেকে এক ঝাঁপ দিয়ে সাপের মতন বুকে ভর দিয়ে জলের মধ্যে চলে গেল। আমি একদম নির্বাক। আমি আমার কথা বলার ক্ষমতাটুকুও হারিয়ে ফেলেছি। সেই সময় আমি নিজের স্নায়ুর উপর আর কন্ট্রোল না করতে পেরে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। জ্ঞান যখন ফিরল, চোখ খুলে দেখি আমি ওখানেই পড়ে রয়েছি। আমার সামনে চেনা মানুষের ভিড়। হ্যাঁ, হাবু, টুপাই আমার মুখে জল দিয়ে যাচ্ছে পুকুর থেকে। আমাকে সজ্ঞানে আনার প্রচেষ্টা করে চলেছে ওরা। আমি চোখ খুলতেই তারা আমার উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, কি হলো রে, এখানে পড়াচ্ছিস কেন? আমার শরীরের অজস্র ব্যথা আমাকে জানান দিচ্ছিল। হ্যাঁ, মনে পড়লো সেই 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 ঘটনা, যে ঘটনা আমি হয়তো ভুলে গেলেই পারতাম। হঠাৎ তীব্র ভয় আবার সেই জেগে উঠল আমার মনে। আমি বললাম, সুবল 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 ডেকেছিল। হাবু বলল, কে? সুবল? সুবল এসেছিল এখানে? হ্যাঁ, সুবল। না 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 না, সুবল তো নয়। সুবলের মতন না, সুবল আসেনি। কি সুবল সুবল করছিস? একা বলছিস সুবল, একা বলছিস সুবল নয়। পাগল টাগল হয়েছিস নাকি? না, মানে পুকুর আমার পাশে বসছিল। আমার পাশে বসেছিল। সুবল নয়। ফোন সুবল করেছিল, কিন্তু সুবল যে বসেছিল সে সুবল না। না না অমিতাভ, আমাকে সত্যি করে বলতো, গাঁজা টাজা খাওয়া ধরেছিস নাকি? না হলে এই গাঁজা করি কথা। একবার বলছিস সুবল এসেছিল, একবার বলছিস সুবল আসেনি। কি বলছিস বলতো তুই? হাবুকে আমি আটকে দিয়ে বললাম, না হাবু, আমি বলি হাবু, আমাকে বোঝাতে দে। আমি তোকে সব পরে খুলে বলবো। এখন আমাকে বাড়ি নিয়ে চ। আমি পড়তে পারছি না, আমাকে বাড়ি নিয়ে চ। আমি তোকে পরে সব বলছি, কালকে বলি। এই বলে হাবু এবং টুপাই অমিতাভকে এক প্রকার চান্দোলা করেই নিয়ে গেল তার বাড়িতে। বাড়িতে যাওয়ার পর প্রায় 2 দিন ধরে অমিতাভর সেই জ্বর আর কাটেনি, যে জ্বর সেই দিন রাতে এসেছিল। কেটে গেল আরও 1 মাস। সবারই এই আবছা স্মৃতি ভুলে গেল। তারা নিজের মাথা থেকে, মস্তিষ্ক থেকে বেরিয়ে গেল এই ঘটনার কথা। এরপর চলে এলো আমাদের কান্দির প্রসিদ্ধ ডোবের মেলা। যে ডোবের মেলায় আমাদের এই ইয়াং জেনারেশনের ছেলেদের একটা সন্ধ্যা যদি না বসি আমরা, আমাদের মন টেকে না। আমাদের পাড়ার সকল বন্ধুরা সবাই মিলেই ঠিক করলাম আজকে আমরা ডোবের মেলায় মেলা দেখতে যাব। আমার মোবাইলটা বেজে উঠল। কলে কে? কলে হাবু। হাবু বলছে, সদল বলে আমরা সবাই মিলে মেলা গেলে হতো না? আমিও ভাবলাম, আমিও কয়েকদিনের এই জ্বরাক্রান্ত অবস্থা থেকে উঠলাম। মেলা যাওয়াটা মন্দ হবে না কিন্তু। হাবুকে জানালাম, চল আমি যাচ্ছি। বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে আমরা সব বন্ধু মিলে একত্রিত হলাম আমাদের স্কুল মাঠে। যে স্কুল মাঠে বসে আমরা সবাই গল্প আসর করি, যে স্কুল মাঠে বসে আমরা আজকের এই গল্প শুনেছি নিজের কানে। সে যাই হোক, আমি ফিরে যাব আবার অমিতাভর চরিত্রে। অমিতাভ বলল, হ্যাঁ আমি আছি। তারপর হাবু, টুপাই, অমিতাভ এক প্রকার জোর করেই সুবলকেও নিয়ে নিল সাথে। সবাই মিলেই আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। আমাদের পাড়া থেকে প্রায় পথ চলতি 10 মিনিটের হাঁটা রাস্তা। হাঁটতে হাঁটতে সবাই মিলে পৌঁছে গেলাম মেলার প্রাঙ্গণে। মেলার প্রাঙ্গণের আমি একটু বিশেষতা বলে দিই, যারা কান্দির বাসিন্দা তারা ঠিক জানে এই মেলা কেমনভাবে হয়, কিন্তু যারা কখনো এই ডোবের মেলা দেখেনি
তাদেরকে উদ্দেশ্যে বলি, এই মেলার এন্ট্রি এবং এক্সিটটা মন্দিরের সামনে দিয়েই কিন্তু হয়। মন্দির বলতে তারামায়ের মন্দির। সেই তারামায়ের মন্দিরের মধ্যে দিয়ে আমাদেরকে সামনে দিয়ে সেই পথ অতিক্রম করে কিন্তু মূল মেলার প্রাঙ্গণে আমাদেরকে পৌঁছতে হয়। সেই মন্দির প্রাঙ্গণে আমরা সকলেই প্রথমে মা তারাকে প্রণাম করি, তারপরেই আমরা মূল মেলাতে কিন্তু প্রবেশ করি। একে একে আমরা সবাই মা তারার তিলক আমরা নিচ্ছিলাম। কিছু পরিমাণ 1 টাকা 2 টাকা দক্ষিণাও আমরা দিচ্ছিলাম। মাথা ঘুরিয়ে দেখি সুবল কই? না, সুবল তো নেই। যাক, পেছনে পড়ে গেল নাকি? মেলার তো ভিড়, কোথায় গেল? এই ফোন করতে একবার, হাবু, সুবলকে একবার ফোন কর। হাবুর কলের উত্তরে সুবল জানায় সে সেই প্রাঙ্গণ পেরিয়ে মেলাতে কিন্তু প্রবেশ করে গেছে একাই। যাই হোক, সে বলল আমাদেরকে সে খুঁজে পায়নি, তাই চলে গেছে। আমরা বললাম ঠিক আছে, আমাদের কোনো সন্দেহ হওয়ার কোনো কথা নয়, মেলাতে এমনই হয়। আমরা মা তারাকে প্রণাম করে মেলার প্রাঙ্গণে পৌঁছে গেলাম। মেলাতে কিছুক্ষণ আমরা আড্ডা মশকরা খাওয়া দাওয়া একটু ছ্যাঁচকামি করেই বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার সময়তেও একটা জিনিস আর কেউ লক্ষ্য করুক বা না করুক, আমি করলাম। সুবল কিন্তু একটু ওই মা তারার মন্দির বা মন্দির প্রাঙ্গণটাকে একটু এড়িয়েই যেন বাড়িতে চলে এলো, যেন এড়িয়ে, যেন সে তাকাতেও চাইল না একবার ঘুরে। অন্যান্য দিন সুবল তো নিজে থেকে দাঁড়িয়ে প্রণাম করে, আজ কি ব্যাপার? যাই হোক, হয়তো আনমনা। আর এমনিতেই লাস্ট 3 থেকে 4 মাস ধরে ওর শরীরের ওপর দিয়ে যা ধকল গেছে, সে যাই হোক, আমরা ফিরে আসি ঘটনায়। পরের দিন সকালেই আমরা জানতে পারি আজকে আমাদের ডোবের মেলার কিন্তু মৎস্যব, যেটাকে আমরা অন্ন মহোৎসব বলে থাকি, গ্রামীণ কথায় বলতাম মৎস্যব হচ্ছে। সেই মৎস্যবে কিন্তু আমরা প্রতিবারই যাই। বাড়িতে খিচুড়ি না খেলেও মৎস্যবের খিচুড়ি আমাদের খেতে খুবই ভালো লাগে, বন্ধু বান্ধবের পাশে বসে, ধুলোর মধ্যে বসে। সে যাই হোক, আমরা ঠিক দুপুর নাগাদ বেরিয়ে পড়লাম খাবার ঠিক সময়ে। আগের দিন আমরা যারা মেলা দেখতে গেছিলাম সবাই মিলেই দলবল করে বেরোলাম, কিন্তু সুবলের বাড়িতে ডাকতে গিয়ে দেখি সুবল সে একরকমও করছে, যাবেই না। কেন রে, তুই তো মৎস্যব খাস সুবল, যাবি না কেন? সুবলের মুখে কোনো উত্তর নেই। এক প্রকার টানা হ্যাঁচটা করেই ওকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে আমরা জোর করে নিয়ে এসে আমরা মেলার প্রাঙ্গণে মৎস্যব খাওয়াতে বসাই। কিন্তু না, একের পর এক বাহানা, একের পর এক অসুস্থতার বাহানা দিয়ে সে কিন্তু সেই প্রাঙ্গণ থেকে কিছুতেই কিন্তু আর থাকতে চাইছে না, সেই প্রাঙ্গণে থাকতে চাইছে না। এরপর একটা সময় যখন আমাদের এত জোরাজোরির পরে সুবল হঠাৎ অজ্ঞান হয়ে গেল। আমাদের সকলের মৎস্যব খাওয়া এখানেই ইতি। সকলে উঠে ওকে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে যাওয়ার পরে একদিন শুশ্রূষা হওয়ার পর সে বাড়ি ফিরে এলো। দৈনন্দিন কাজে আবার আমরা ফিরে গেলাম। আবারও কিছুদিন সময় কেটে গেল। এই ছোট ছোট ঘটনাগুলো আমাদেরকে হয়তো মনের মধ্যে একটি প্রশ্ন জাগাচ্ছিল, কিন্তু সে প্রশ্ন আমরা কেউই নিজেরা কারোর সামনে মুখ ফুটে বলছিলাম না। হঠাৎ আরও কিছুদিন পর পথ চলতি অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম সুবলের মা আমার সামনে দিয়ে আসছে। নিজে থেকেই সুবলের মা আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাচ্ছিলাম। আমি উত্তরে বললাম এই তো বাজারে একটু কাজ ছিল। দেখলাম সুবলের মায়ের এই প্রশ্নটা মূল প্রশ্ন নয়, সে যেন আরও কিছু বলতে চায়। আমি কাকিমাকে বললাম, কাকিমা, কিছু হয়েছে? আমাকে বলতে পারো। এই কথাতে যেন সুবলের মা মনের মধ্যে প্রাণ ফিরে পেল। সে রাস্তার সাইডে ডেকে বলল যে আমরা যেন সুবলের কাছে একবার দেখা করতে যাই। এই কিছুদিনে নাকি তার শরীর আরও ভেঙে পড়েছে, সে নাকি আর বিছানা থেকে উঠতে পারার মতন সক্ষম নয়। এগুলো শুনে ভেতর থেকে যেন কেমন ভেঙে গেলাম। জলজান্ত ছেলে, কম বয়স্ক ছেলে, ইয়াং জেনারেশনের ছেলে, সে এমনভাবে এমন একটা অকেজো হয়ে গেল কেন? যে রোগ কেউ ধরতে পারছে না, যে রোগের চিকিৎসা তো দূরের কথা, যে রোগের কেউ কোনো সন্ধানই পাচ্ছে না। মনের মধ্যে অনেক প্রশ্ন জাগলো। পরের দিনই কথা অনুযায়ী আমরা 4 থেকে 5 জন বন্ধু মিলে সুবলের বাড়িতে হাজির হই। সুবলের দিদি জানায় এই সুবলকে ডাক্তার দেখিয়ে তো কিছুই হলো না, তাই এবার সুবলকে কোনো হাকিমের কাছে বা কোনো তান্ত্রিকের কাছে যদি দেখানো হয় তাহলে খুব ভালো হয়। কোনো মাজারে বা কোনো মন্দিরে যদি নিয়ে গিয়ে এই প্রবলেম যদি দেখানো হয় তাহলে তো ঠিক হবে। এরপর আমরাও সেই প্রস্তাবে একমত দিই, কারণ আমাদের কারো কাছে আর কোনো উত্তর ছিল না। কোন ডাক্তারটাই না দেখানো হয়নি। সুবলের এত শরীর খারাপ, এই প্রবলেমটাই কেউ ধরতে পারছে না। সেখানে আমাদের কাছে চিকিৎসা শাস্ত্র একদম অকেজো। এখানে একটাই মাত্র লাস্ট উপায়, কোনো ভালো গুণিনকে দিয়ে, কোনো তান্ত্রিককে দিয়ে বা কোনো মাজারে তাকে
দেখানো। এই কথাগুলো আমাদের চলছিল সুবলের ঘুমিয়ে থাকা অবস্থায়। ঠিক এরপরেই সুবলের মায়ের উদ্দেশ্যে সুবলের দিদি জানায় তাদের নাকি শ্বশুরবাড়ির এলাকায় খুব ভালো একজন গুণিন রয়েছে, যিনি এসব বিষয়ে খুবই পারদর্শী। তার কাছে একবার দেখালে হয় না? উত্তরে আমরাও সায় দিই, হ্যাঁ অবশ্যই একবার দেখালে ভালো। ঠিক হলো ডেট। আজ থেকে প্রায় 2 দিন পরই তাকে নিয়ে যাওয়া হবে সেই গুণিনের কাছে। আমরা সকল বন্ধুরা সহমত দিয়েই চলে এলাম। 2 দিন পর আমরা সুবলের বাড়ি পৌঁছালাম। সুবলকে বলতেই যে আমরা যাচ্ছি কোথাও ঘুরতে, সে কিন্তু বুঝতে পারে যে আমরা ঘুরতে নয়, আমরা কোনো গুণিনের কাছেই যাচ্ছি। তার আঁকি বুকি মুখের কথা, তার এই যে চঞ্চলে স্বভাব, তার এই কথা বলার ধরন এবং ইঙ্গিতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে সুবলের কাছে সব কিছুই স্পষ্ট। সুবল জানে এবং সুবল যেতেও চায় না সেই গুণিনের কাছে। এক প্রকার জোর করেই তাকে গাড়িতে তুলে আমরা কয়েকজন বন্ধু মিলে টেনে হেঁচড়ে নিয়ে যাই সেই গুণিনের কাছে। গুণিনের কাছে যাওয়ার পর সুবলের মতন অনেক জনের সঙ্গেই আমাদের দেখা হয়, যাদেরও হাজারো প্রবলেম, সেই হাজারো প্রবলেম সলভ করার জন্য তারা এই গুণিনের কাছে এসেছেন। মনে আশা জাগলো। যখন আমাদের সময় হলো, সেই সময় সুবলকে এবং আমাদেরকে ডাকা হলো সেই গুণিনের ঘরের ভেতর। এরপর গুণিন যেগুলো বললেন সেগুলো আমি তার ভাষাতেই তুলে ধরছি। গুণিন বললেন, আয় তোরা সবাই ভেতরে আয়। ভেতরে প্রবেশ করেই আমরা কিছু বলার আগেই সেই গুণিন আমাদেরকে বলতে শুরু করলো। আমি বললাম, বাবা আমরা কান্দি থেকে এসেছি। এই কথাটা শেষ না করতে দিয়েই সেই গুণিন নিজের কথা শুরু করলো। বলতে হবে না কোথা থেকে এসেছিস, সেটার থেকেও বড় বিষয় কাকে নিয়ে এসেছিস জানিস? তান্ত্রিকের কথা শুনে আমি কি উত্তর দেব সেটা ভাবার আগেই আমার ভাবনা এই তান্ত্রিক কি বলছে কিছু আমার বলার আগেই তান্ত্রিক আবার শুরু করলো তার নিজের কথা। সে বলল, পুকুর পাড়ে যে কলকেটি সুবল তুলেছিল মনে পড়ছে? মনে নেই তোদের? এই কথাটা শোনার পর চকিতেই আমাদের বন্ধুদের সকল ঘটনা মনে পড়ে গেল। আজ থেকে সেই 6 মাস আগেকার ঘটনা, যে ঘটনায় সুবল কুলকে তুলে পোসলা ঝগড়াই করেছিল হাবুর সাথে। সেই ঘটনা সবার মনে পড়ে গেল, কিন্তু আমার কথা সেদিনের ঘটনার সাথে সুবলের এই অবস্থার কোনো যোগ আছে? আমি কিছু জিজ্ঞেস করতে যাওয়ার আগেই তান্ত্রিক আবার বলতে শুরু করলো, সেই দিন কলকেটা ছুঁড়ে ফেলার জায়গা পেলি না? তান্ত্রিক এই কথাটা বলার মধ্যেই আমাদের প্রত্যেকটি প্রত্যক্ষদর্শীদের গায়ে কাঁটা দিয়ে উঠল। নেমে গেল হিমশীতল স্রোত আমাদের সকলের পাঁজর দিয়ে, শিরদাঁড়া দিয়ে, যেন কোনো একটা হাত আমাদের পিঠটাকে আঁকড়ে ধরল একটি নিঃশব্দ ভয়ে। আমাদের সকল ঘটনা মনে পড়ে গেল। কিছু বোঝার আগেই সুবলের মুখ দিয়ে কোনো এক অচেনা ব্যক্তি অচেনা সুরে বলতে শুরু করলো, হ্যাঁ কলকাতা সেদিন যে শালারা আমার গায়ে ছুঁড়ে মারলি মনে নাই? মনে নয় শালারা? দেখ সুবলের কি করি। আমি ওখানে বসে থাকি জানতিস না রে শালারা? জানতিস না আমি ওখানে বসে আছি, আমার গায়ে কলকাতা ছুঁড়ে মারলি? সুবল তো আর বাঁচবে না। হে তান্ত্রিক কি সুবলকে বাঁচাবে না তোদেরকে রে? সুবলও বাঁচবে না, একে একে তুই শালারাও মরবি। মরবি বলেছ তখন মরবি, একে একে সবকে মারব শুনে। সুবলের মুখ দিয়ে এই অচেনা সুরে অচেনা কথা আমরা শুনে অবাক। আমরা কেউ কিছু বলার আগেই সুবলের মা অঝরে কাঁদতে শুরু করলো, লুটিয়ে মাটিতে পড়ে। এই কথা শুনে আমরা সকলেই হতবাক হয়ে গেলাম। আমাদের সকলেরই দুঃখ কান্নায় ফেটে পড়ল আমাদের বুক। তার সাথে অকস্মাৎ ভয়ে আমাদের প্রাণটা যেন আরেকটু হলেই বেরিয়ে যাবে। এমন সময় অঝরে কেঁদে পড়ল সুবলের মা আর্তনাদ করে কেঁদে মাটিতে বসে সুবলের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো সে অচেনা ব্যক্তির দিকে উদ্দেশ্য করে।
তান্ত্রিক তখন সেই সময় বলে উঠলেন, আজ দেখব এই তন্ত্র সাধনার ক্ষমতা বেশি না এই নিম্ন পিশাচের ক্ষমতা বেশি। তোমরা সকলেই বেরিয়ে যাও এই ঘর থেকে। যতক্ষণ না আমি বলবো এই ঘরের ভেতরে কেউ প্রবেশ করবে না। শুধুমাত্র এই ঘরে সুবল আর আমি থাকবো, আর কেউ না। তোমাদের প্রাণের ভয় নেই, আমি আছি যতক্ষণ কেউ তোমাদের কিচ্ছু করতে পারবে না। এই বলেই আমরা তান্ত্রিকের কথা অনুযায়ী ঘর থেকে বেরিয়ে এলাম। সুবলের মায়ের অঝরে কান্না আরও বেড়ে গেল। ঘর থেকে আমরা তীব্র মন্ত্র উচ্চারণের শব্দ, তার সাথেই এক অচেনা পিশাচের আর্তনাদের বুক ভরা কান্নার শব্দ আমরা শুনতে পাই। প্রায় 1.5 ঘন্টা কি 1 ঘন্টা পর সেই তান্ত্রিক ঘর থেকে বেরিয়ে এলো। আমরা ঘরের দিকে উকি দিয়ে দেখি পুরো ঘরে রং, আলতা, সিঁদুর পুরো ছড়িয়ে রয়েছে। তার সাথেই সেই গোল আলতা সিঁদুরের রঙের আভার মধ্যে সুবল শুয়ে রয়েছে। সুবলকে যেন আজ খুবই মায়ার মতন লাগছে। মায়াময় মুখ, যেন সুবলেরই মুখ আমরা কতদিন দেখিনি। মনের ভরসাই হোক বা মনের ভুলই হোক, আমাদের যেন মনে হলো এই সুবল হয়তো আমাদের সেই পুরনো সুবল। তান্ত্রিককে আমরা জিজ্ঞেস করতেই তখন তান্ত্রিক আমাদেরকে পুরো ঘটনা জানায়। এই ঘটনা আমি এবার বলছি আপনাদেরকে। আমি দীপ, আমি ইউটিউব চ্যানেলের একমাত্র অন্যতম সদস্য নই। এইখানে এই ইউটিউব চ্যানেলে আরও সদস্য রয়েছে যারা নিজেদের ভোকাল দিয়ে এই চ্যানেলটিকে বাঁচিয়ে রেখেছে, এই চ্যানেলটিকে শুরু করেছে। আমি এই ঘটনার লাস্টের কয়েকটি মুহূর্তের কথা বলি। তখন তান্ত্রিক যখন জানায় যে কি হয়েছিল, তান্ত্রিক তখন তাদের উদ্দেশ্যে বলে, অমিতাভর বন্ধু সুবলকে যে ব্যক্তি ধরেছিল সেই ব্যক্তি আজ নয়, প্রায় 20 থেকে 25 বছর আগে সে ব্যক্তি এই পুকুরেই জলে ডুবে মারা যায়। সুসাইড কেস নয়, এটা একটি অ্যাক্সিডেন্টাল ডেথ। 25 বছর আগে যে মারা যায় সেই ব্যক্তি সুবলের মধ্যে আবেষ্টন করেছিল বিগত 6 মাস ধরে, এবং সুবলের শরীরের রক্ত দিয়ে সে নিজের প্রাণ সঞ্চয় করে প্রাণকে হরণ করছিল সুবলের মধ্যে থেকে। আর কিছুদিন হলেই হয়তো সুবল আর বেঁচে থাকতো না। তারপর আমরা জানতে পারি সেই যে ব্যক্তি মারা গেছিলেন 25 বছর আগে, সেই ব্যক্তি এখনও নাকি সেই পুকুর প্রান্তেই বসে থাকে, সকলের কার্যকলাপ দেখে। ঘটনাচক্রে যেদিন এই কলকের ঘটনাটা ঘটে সেই দিন সেই মৃত ব্যক্তির আত্মা কুল গাছের গোড়ায় বসেছিল। রাগের মাথায় যে কলকে ছুঁড়ে সুবল মেরেছিল সেই কলকেটা গিয়ে লেগেছিল সেই মৃত ব্যক্তির আত্মার গায়ে, যার জন্য চোট পাওয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই সুবলকে সেই আত্মা নিজের মধ্যে বশীভূত করে। তারপর থেকে শুরু হয় এইসব অলৌকিক ঘটনা, যে ঘটনার সাক্ষী আমাদের এক সিনিয়র দাদা অমিতাভ, যে আমাকে এই ঘটনা বলেছে। আমি আসছি এবার আসল মূল কথায়। কেন বলেছিলাম এই ঘটনার সাক্ষী আমি কেন দিচ্ছি? কারণ সে তান্ত্রিক যখন বলেছিল যে ব্যক্তির আত্মা এই পুকুরে বিগত 25 বছর ধরে বসে রয়েছে, সেই ব্যক্তির আত্মা আর কেউ নয়, আমাদেরই পাড়ার একজন পরিচিত ব্যক্তি, যার পরিচিতি আমি অনেক আগে থেকেই জানি। যে ব্যক্তি সেখানে মৃত্যুর পরেও কিন্তু এখনও জীবিত রয়েছে সেই পুকুর প্রান্তে। এই ব্যক্তিকে নিয়ে আরও অনেক ঘটনা রয়েছে। পরবর্তীকালে সেই ব্যক্তির ঘটনা আমরা আগেও পরে পাঠ করে শোনাবো। এটা আমাদের চ্যানেলের প্রথম এপিসোড। এই পুকুরকে নিয়েও অনেক ঘটনা রয়েছে যেগুলো একে একে তুলে ধরবো আমাদের এই চ্যানেলে। তাছাড়াও আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠান আমাদের এই চ্যানেলে রাতের রহস্য, যেখানে গল্প নয় সত্যি ঘটনা শোনানো হয়, যে ঘটনার সাক্ষী কিন্তু আপনি। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনোভাবে, নতুন কোনো ঘটনা নিয়ে। আজকের মতন আজকের এই ঘটনা এখানেই শেষ। কিছু জিনিস শেষ হয়ে গেলেও শেষ হয় না, তাই আরেকবার বলবো আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং আমাদেরকে ঘটনা পাঠাতে থাকবেন। আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা রাতের রহস্য official@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে এই সকল কমিউনিটি
অ্যাকাউন্টের লিংক এবং হ্যান্ডেল আপনারা পেয়ে যাবেন, যেখানে মেসেজের মাধ্যমে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন, যে ঘটনা আমি নির্বাচন করে পাঠ করব আপনাদের সামনে। আবার আসবো ফিরে এরকম সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভয় পেতে থাকুন, কারণ গল্প হলেও সত্যি।